এতদিনে আজকে প্রথম কেনা জল পাওয়া গেল। আরে আসে প্রতিদিনই, আমরা টাইম মতো যেতে পারি না। আমার বাহুবলী নিয়ে চলে এসেছে, উল্টে পড়ে যেও না। ও চলে এসেছে এই গাছগুলোকে একটু জল দেওয়ার জন্যে। ধনে পাতাগুলোর ওপরে দেখো ফুল হয়ে গেছে, মানে ছোট ছোট ধনে গাছ কিন্তু ফুল হয়ে গেছে। একই অবস্থা। বেগুন কটা তুলে নেবো। গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে যে। এই গাছ মাটি চেঞ্জ করে গাছ কেটে ফেলে দিয়ে গাছের শিকড়টাকে আবার লাগিয়ে দেবো। এটা তুলবো। বেগুন আছে এই গাছে, কিন্তু পোকাতেদের একটু সর্বনাশ করে দিচ্ছে। টমেটোগুলো কি সুন্দর পেকে আছে। বেশ অনেকগুলো টমেটো বেগুন পেয়ে গেছি। একটাই কলি হয়েছে না? একটাই হয়েছে। চলো, একটা কলিও পেয়ে গেছি। সকাল সকাল নিজের ছাদ বাগানের জিনিসের মজাই আলাদা, বলো? যেমনই হোক না কেন। আমার তো ভালোই লাগে। আরো কিছু টব নিয়ে আসবো। ছোটির এদিকে সকাল সকাল রান্না বসে গেছে। হ্যাঁ না, নেতুবাবু কই? ও টমেটো ভালোবাসে, তোমার জন্য বেগুনটা। নেতু কই? ও তাহলে তুমি রেখে দাও, ওর জন্য টমেটো। আমার স্নান হয়ে গেছে, এখন দুজন মিলে বানাচ্ছি রুটি। আজকে সকালে আটাটা ও আমাকে মেখে দিয়েছে, সেই সাথে এই ছোট ছোট গোলগুলো ও পাকিয়েছে। দেখো এইটুকুটুকু লুচির মতো রুটি কে বানায় বলো? হ্যাঁ, সারাদিন লেগে যায় না বলো? রুটি বানানো হয়ে গেছে, রুটিতে ঘি লাগাবো। তবে তার আগে না, এখান থেকে খানিকটা ঘি তুলে নেব। যেখান থেকে আমরা ঘিটা এনেছি উনি বলে দিয়েছেন যে অনেকটা ঘি এনেছি তো একবারে শেষ হবে না, তো একটা আলাদা জায়গাতে তুলে ব্যবহার করতে, তাহলে ঘিটা অনেকদিন ভালো থাকবে। ওই চামচটা না ছোট হয়ে যাচ্ছিল, ওঠাতে অসুবিধা হচ্ছিল। এই নিন প্রভু আপনার সকালের খাবার। আজকের খাবারটা একদম পছন্দের মতো খাবার হয়েছে। ঘি দিয়ে রুটি, সবজি, দুধ। তুমি বলছো এইটুকু এইটুকু এগুলোকে রুটি বলে, তাহলে আমি যেগুলো বানাই ওগুলোকে কি বলে? ওইগুলোকে রোটলা বলে, রোটলা। ওগুলি রাজস্থানীরা খায়, তা রোটলা। তুমি কি করছো? আমি একটু জল পাস হচ্ছে না, সেটা করে দিলাম। অল ক্লিয়ার স্যার। ঘুম পাচ্ছে? বলো, 600 টাকা দিয়ে মধু কিনেছি আমি, 3 কিলো মধু। তোমাদের একটু দেখাই। পচে গেছে, কোথাও পচে গেছে। দেখো টোটালি মিষ্টির সেই দানা, মিষ্টির রস, আর কিচ্ছু নেই। ছেলেটা কি ঠকানো ঠকিয়েছে। আমি আবার ওকে কত ভালোবেসে চা বিস্কুট খাওয়ালাম। হ্যাঁ, বেরোবেও নেই ভাবে। বেরোবে না, চামচ দিয়ে কেটে বের করতে হবে। দানা উপর থেকে, তার নিচে কি আছে? হ্যাঁ, উপরে চিনির দানা, একদম গোটা গোটা চিনির দানা। পড়লো 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 পড়লো। কালকে তোমাদেরকে এই শাড়িগুলো দেখিয়েছিলাম, কিন্তু কোনটা কার জন্য সেটা বলা হয়নি। এটা হলো আমার ছোট মামি শাশুড়ির জন্যে, এই শাড়িটা হলো আমার মাসি শাশুড়ির জন্যে, এই শাড়িটা হলো আমার বড় মামি শাশুড়ির জন্যে, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্যে, আর এই শাড়িটা হলো আমার মেজো মামি শাশুড়ির জন্যে, আর এইটা হলো নোয়া মামি শাশুড়ির জন্যে। আর দিদার আর পুচকুটার জামাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এগুলোকে এখন চটপট করে ব্যাগে তুলে নিই। এই ব্যাগটাতেই সব কিছু ভরে দিয়েছি। নেতুবাবু আর নেতুবাবুর বন্ধু এখন খেলা করছে।
আমি এখন শাড়ির কুচি ধরে নিয়ে চলে এসেছি অপর্ণার কাছে শাড়ি পরতে। আমাদের অক্কবাবু দেখো কি সুন্দর বসে বসে স্নান করছে বড়দের মতো। বাবা এই যে অক্কবাবু, আমাদের অক্কবাবু স্নান হয়ে গেছে। আমি একটু টিপ পরিয়ে দিলাম, জামা পরিয়ে দিলাম, উনি একটু আমার কোলে হিসু করে দিল। অক্কবাবুকে নিয়ে চলে এসেছি, হিসু করে দিয়েছে। কেন যেতে করলে যাবে না? ওই দেখো অক্কবাবু আমাকেও পাউডার লাগিয়ে দিয়েছে। বাবা জিমে রেডি হবে, যেটু করলে যাও যাও। আচ্ছা বাবা, আচ্ছা 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 অক্কবাবু। আচ্ছা আচ্ছা। আজকে হলো মার্চের 1 তারিখ শুক্রবার। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, যাব এখন আমার মামা শ্বশুর বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। আজ দাদু শ্বশুরের কাজ, সেখানেই যাব। ছাদ থেকে এক গাদা জামা কাপড় এনে ওখানে রাখা হয়েছে, ওগুলো এসে ভাঁজ করব। তো দুজনেই মোটামুটি রেডি। তো চলো এখন বেরোই, আর টুকিটাকি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি পারবো। এই গাড়িটা নিয়ে যেতে হবে বুঝলে, কালটুর ছেলের গাড়িটা রয়ে গেছে। নামযজ্ঞর সময় এসেছিল ওরা, তো এই গাড়িটা কিনেছিলাম, তার মধ্যেই তো দাদুর এরকম খবর আসলো, তো ওরা বেরিয়ে গেছিলো, গাড়িটা দেওয়া হয়নি পুচকুটাকে। তো এই গাড়িটাও নিয়ে যাব আজকে, আশা করি ওরা আসবে। জেঠুকে লিপ বাম লাগিয়ে দিচ্ছে, দেখো জেঠুর মা সাজিয়ে দিচ্ছে। জেঠু বেরু বেরু যাচ্ছে, নেতুবাবু আর নেতুবাবুর মা যাবে না, নেতুবাবুর যাওয়া মানা, সেই জন্য ওর মাও যাবে না, নেতুর বাবা যাবে। নিজেও একটু লাগিয়ে নিল। আজকে ভীষণ রোদ, 1টা বেজে গেল বেরোতে বেরোতে, না 1টার বেশি বেজে গেছে গো। চলো এবার বেরোই। মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। কালকে মোটামুটি আমাদের বাড়ির সবাই চলে গেছে, শুধু ছোটিরা আর আমরাই ছিলাম। আজকে আবার আমার শ্বশুরমশাই চলে এলেন, আমরা যাচ্ছি। ছোটি যাবে না, তবে তাপস বিকালের দিকে যাবে বললো। আজকে যে রোদের কি তাপ, সে কথা আর কি বলবো তোমাদের। এখনই এই অবস্থা, আরো তো দিন পড়ে আছে। আমরা প্রায় চলেই এসেছি। পিঠটা মনে হচ্ছে আমার পুড়ে যাচ্ছে, তাই শাড়ির আঁচলটা দিয়ে কোনো মতে একটু ঢেকে রেখেছি। আমরা চলে এসেছি মামার বাড়িতে। ড্যাব ড্যাব করে দেখাচ্ছে, ভয় পাচ্ছে তোমাকে দেখে। ও খুব একটা কারোর কোলে আসে না, এই সেই পুচকু, এবারের পুচকু এটাই। একটা দেবো, একটা 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 না, মামিদের প্রণাম করতে হবে। দেখতে দেখতে দাদুর যাওয়া 15টা দিন হয়ে গেছে। দিন কি তাই না, কোন দিক দিয়ে যে দিন চলে যায় বুঝতেই পারা যায় না। মানুষ জন্ম নেওয়ার পর কখন যে মৃত্যুর দিন চলে আসে সেটাও আমরা বুঝতে পারি না। যাই হোক, আজকে দাদুর যে কাজকর্ম থাকে তার শেষ কাজ, আজকে লোকজনের খাওয়া দাওয়ার দিন। কালকে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, আমার ইচ্ছে ছিল আমি কালকে আসবো, কালকের দিনটা থেকে আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে যাব। তো যাই হোক, ও রাজি হয়নি, তো সেই জন্যে আর কালকে আসা হয়নি। আর আজ অনেক বছর পর আমার মাসি শাশুড়ির সঙ্গে দেখা হলো, প্রায় 4-5 বছর পর। এই যে 2 বোন বসে আছে, মানে আমার শাশুড়ি মা আর এটা হলো আমার মাসি শাশুড়ি মা। আমরা সবাই বাইরে বসেই গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করেই না ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো ঘরে এসে দেখছি দাদু যে ঘরে থাকতেন ও সেই ঘরে বসে আছে। তো আমি প্রথমে ভেবেছি ও এমনিই বসে আছে, আমি ভাবতেই পারিনি ও কান্না করছে। তো আমার ভিডিওটা অন ছিল, সেই জন্যে ওইটুকু আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে। আমি কিন্তু ওর কান্না করার ভিডিও ক্যাপচার করতে আসিনি, ওকে খুঁজতে খুঁজতেই এসেছিলাম। ঘরে এসে আমরা দুজনাই একে একে দাদুকে একটু প্রণাম করে নিলাম। আর আসার পর থেকেই সবাই আমাদেরকে খেতে বলছিল, যেহেতু দুপুর টাইম, খাওয়ার টাইম। তো আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি, আমাদের খুব একটা খিদে ছিল না, তবুও সবাই মিলে এত জোর করলো বলে আমাদের বসতেই হলো। সেই সাথে দিদা সকাল থেকে খাওয়া দাওয়া করেনি, তো সেই জন্যে দিদাকে নিয়ে আমরা বসে পড়েছি। আর দিদা না, আমরা যখন এসেছিলাম তখন অন্য একটা শাড়ি পরেছিল। আমি যে শাড়িটা নিয়ে এসেছি ওটা দিদাকে দিয়ে বললাম, দিদা আমার শাড়িটা পরো। কারণ দিদা যে শাড়িটা পরেছিল ওই শাড়িটার রঙটা একটু অন্যরকম, যেটা পরে দিদাকে আমার চোখে ভালো লাগছিল না। বিয়ের পর একটা মেয়ের কাছে শাখা সিঁদুরের থেকে বড় অলংকার বা সিঙ্গার কিছুই হতে পারে না।
শাঁখা সিঁদুর পরলে না একটা কালো মেয়েকেও অপরূপ সুন্দরী লাগে, এটা আমার মনে হয়। সবার মুখটাই পাল্টে যায়, আর সেই শাঁখা সিঁদুরটাই যখন হারিয়ে যায় তখন একটু হলেও চোখটাকে সময় দিতে হয় মানিয়ে নেওয়ার জন্যে। আজকে দিদাকে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল, কারণ দিদাকে সবসময় দেখেছি মাথা ভর্তি করে সিঁদুর পরতে, একদম সেই রাঙা টুকটুকি বউয়ের মতন দেখেছি। আর আজকে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই পুচকুটা তো দেখলেই, এটা হলো আমার যা, মানে আমার বড় মামা শ্বশুরের বৌমা, আর পুচকুটা হলো ওর মেয়ে। তো পুচকুটা তো কারোর কোলেই আসবে না, অনেক কষ্টে ওকে নেওয়ার চেষ্টা করেছিলাম আমি। প্রথমে একটু এসেছিল, এখন আর আসছে না। তখন ওর মা খাওয়া দাওয়া করছিল, আর এখন ওকে আমার ফোনটা দিয়ে একটু জেঠুর পাশে বসানো হলো, কিন্তু তবুও জেঠুর সাথে কিছুতেই বন্ধুত্ব হলো না। ওই দিকে চলে এসেছে রান্নাবান্না দেখতে। ওকে আসার সময় আমার ফোনটা দিয়ে বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে ভিডিও করো। ওর পেছন পেছন আমিও এসেছিলাম, কারণ রান্নাবান্না দেখতে ভীষণ ভালো লাগে। তবে জানো তো, আমার দাদু শ্বশুর না ভীষণ ভালো রান্না করতেন, তবে ওনার রান্নাতে প্রচুর তেলের দরকার হতো। একবার ওনার রান্না দেখেছিলাম, তেল কম হয়েছিল বলে উনি একটু বিরক্ত হচ্ছিলেন। উনি ছাঁকা তেলে সমস্ত সবজি ভেজে ভীষণ ভালো শুক্তো রান্না করতেন, একদম পাকা রাঁধুনি ছিলেন। গ্রামের অনেক ভোজবাড়িতেও শুনেছি উনি রান্না করতেন। তবে হ্যাঁ, টাকা পয়সা নিয়ে নয়, কিন্তু গ্রামের লোক তো জানোই একে অপরের বাড়িতে এমনিতেই কাজ করে। আর এই যে টিনের ঘরটা দেখছো, এটা হলো পুরনো ঘর। এই ঘরগুলোতে ঢুকতে ভীষণ ইচ্ছে করছিল, এখন সবার পাকা ঘর হয়ে গেছে। এটা বড় মামার ঘর, চলো একটু ভেতরে যাই। ও বাবা, আমার আগে ও এসে দেখছি বসে আছে। তো এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম, কিন্তু আমি না একদমই বসে থাকতে পারছিলাম না, আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আমি তাকাতেই পারছিলাম না। তো আমার ওই জায়ের ঘরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। জানো তো, আমি কিন্তু দুপুরে ঘুমোই না, কিন্তু আজকে যে আমার কি হলো আমি জানি না। তো কিছুক্ষণ একটু শোয়ার পরে উঠে বাইরে এসেছি, আর ওকে বললাম আমাকে দোকান থেকে গুঁড়ো দুধের প্যাকেট এনে দাও। ও আমাকে 2 প্যাকেট গুঁড়ো দুধ এনে দিল। আমাদের নতুন বউ বসে আছে, ওকে বললাম ভেতরের দিকে যাবে, তো ও বললো না এখানেই একটু বসি। আর এদিকে দেখছি ও কিছু একটা খোঁজাখুঁজি করছে, তো বুঝতে পারলাম ও পান খাবে, কিন্তু সুপারি নেই, তো শুধু পানি খাবে বলছে। তো আমি আবার চলে এসেছি আমার বড় মামা শ্বশুরের ঘরে, আর এখন এখানেই আমি চা বসিয়েছি। সকালবেলায় আজকে চা খেয়ে আসিনি, কি ভয়ঙ্কর নেশা আমার বলো। আসলে এত মাথায় যন্ত্রণা করছিল, মামাদের বাড়িতে গরুর দুধ ছিল, আমি তো গরুর দুধের চা খাই না। ভাগ্যিস পাশে দোকানটা ছিল, তাই গুঁড়ো দুধটা পেলাম। তবে গুঁড়ো দুধ আমরা কিনে এনেছি বলে আমার ওই চা খুব রাগ করছিল। ও বলছিল দিদিভাই আমি তো এনে দিতে পারতাম। ওর পুচকুটা খুব বিরক্ত করছিল বলে ওর দাদাকে বলেছিলাম। তো চাটা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে মাসি ওদিকে দাদুর জন্যে পাবদা মাছের ঝোল করছে। দাদু বেঁচে থাকতে খেতে চেয়েছিলেন, তখন মাছটা খুঁজে পাইনি, সেই জন্যে আজকে দাদুর জন্যে রান্না হচ্ছে। তো যাই হোক, চা এদিকে আমার হয়ে গেছে, আর আমার যা এদিকে ওর দাদাকে দিয়ে দিল চা, সেই সাথে আমার জন্যেও কাপে ধরে রেখেছে। তো আমি বললাম দাঁড়াও সবাইকে একটু চাটা দিয়ে দিই, কারণ এখানে অনেকেই ছিলেন, সেই জন্যে আমি চাটা একটু বেশি করেই করেছিলাম। তো সবাইকে চাটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে নিজের চাটা নিয়ে এখন বসে পড়েছি। সত্যি বলছি, চায়ে চুমুক দেওয়ার পর এখন আমার একটু ভালো লাগছে। এটা বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু সত্যি এটা আমার পুরোপুরি একটা নেশা হয়ে গেছে। চা না খেলে সত্যিই আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। আমরা চা খেতে খেতে এদিকে বড় মামাও চলে এসেছে, বড় মামাকেও একটু চা দেওয়া হলো। এখন সবাই মিলে চাটা খেতে খেতে বেশ খানিকক্ষণ গল্প করলাম, আর এখন ঘরের বাইরে চলে এসেছি। এসে চারিপাশটা একটু দেখছিলাম, কারণ অনেক দিন পর এলাম। এর আগে যেদিন এসেছিলাম সেদিন একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে এসেছিলাম, তো স্বাভাবিক সবটা ঘুরে দেখা হয়নি। লাস্ট আমি যখন আমার মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম, মানে দাদুকে যেদিন দেখতে এসেছিলাম তার আগে, তখন কিন্তু আমার শুধুমাত্র এক মামা শ্বশুরেরই পাকা ঘর ছিল, বাকি সবাই কাঁচা ঘরেই থাকতেন। তো ওনাদের ওই কাঁচা ঘরগুলোকে আমি ভীষণ মিস করছিলাম, সেই সাথে দাদুকেও ভীষণ মিস করছি। কিছুদিন আগেই দাদু ঠিক ছোট বউ যেখানে বসে আছে এখানেই বসেছিলেন, আর পাশে বসেছিলেন ওনার নাতি, আর সেই ফটোটাই আমি ক্যামেরাবন্দি করেছিলাম। দাদু ঠিক সামনের ঘরটাতেই একটা খাটের ওপরে শুয়েছিলেন, আর আজ ঠিক 15 দিন পর সব কিছু পড়ে আছে, শুধু সেই মানুষটাই নেই। মামাদের বাড়ির সামনেটা না খুব সুন্দর, মামাদের রাস্তার ওপারেই আরেকটা রাস্তা নেমে গেল, আর এই রাস্তা দিয়ে খানিকটা হাঁটার পরেই দেখো একটা বাঁশের ব্রিজ। এই ব্রিজটা পার করলে কিন্তু ওদিকে অনেক গ্রাম আছে, ওদিকে যাওয়ার জন্য এই ব্রিজটাই সম্বল। তো যাই হোক, ওই দেখো দূরে দেখা যাচ্ছে মামার বাড়ি,
আর ঠিক মামাবাড়ির সামনেই এই ব্রিজটা। তো আমরা একটু ঘুরতে এসেছিলাম, তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ চারিপাশটা দেখলাম, সেই সাথে একটু ফটো তুললাম। আমরাও গ্রামে থাকি, তবে আমাদের বাড়ির থেকে মাঠটা কিন্তু বেশ খানিকটা যেতে হয়। বাড়ির সামনেই এত সুন্দর মাঠ দেখা যায় না। তবে এটা কিন্তু মাঠ নয়, একটা সময় এটা একটা নদী ছিল। এই নদীটার নাম ছিল ভৈরব। এখন সেই নদী শুকিয়ে গেছে, সব জায়গা জমি হয়ে গেছে, এখন চাষবাস হয়। জল নেই বললেই চলে, একটুখানি জায়গায় জল আছে। ওই দেখো, ওই ভদ্রমহিলা ওখানে ডাল ধুচ্ছে বড়ি দেবে বলে, কারণ এই সমস্ত কাজ না পুকুর ঘাটে একটু ভালো হয়। তো চলো আমরা একটুখানি এই মাচাটায় বসি, মানে রাস্তাটা শুরু যেখানে সেখানেই এই মাচাটা। তো আমি বললাম একটুখানি বসি। আমি ভাবছিলাম এই ব্রিজের ওপর দিয়ে হয়তো মানুষ শুধু সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বা পায়ে হেঁটে যাতায়াত করে, এখন শুনছি এদিক দিয়ে টোটো অটো সবই চলে। যাই হোক, এদিকে আমার কর্তাবাবুর আবার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পরে, আর এখন দুই বন্ধু দাঁড়িয়ে একটু কথা বলছেন। ওদিক থেকে ঘুরে আমরা আবার বাড়ির ভেতরের দিকে এলাম, আর দেখছি রান্নাবান্না কিন্তু এখনও চলছে। সকাল থেকেই আমার ভীষণ ইচ্ছে করছে দাদুদের ওই পুরনো ঘরটাতে যাওয়ার। দাদুরা এখন ওই পাকা ঘরটাতে থাকতেন ঠিকই, কিন্তু আগে না ওই পুরনো ঘরে থাকতেন। তো আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ওই পুরনো ঘরে আমি যাব, কিন্তু সেইভাবে সময় সুযোগ পাচ্ছিলাম না। তো অবশেষে এখন যাচ্ছি পুরনো ঘরে, তোমাদেরকেও একটু দেখাবো আর নিজেও দেখব। বহু বছর পর এই দাদুর ঘরটাতে এলাম। মামি, ঘরের মধ্যে যাওয়া যাবে গো? ওরে বাবারে, জিনিস ভালো দেয়া তা হোক। আর এই ছোট্ট ঘরটা হলো দাদু দিদার ঘর। এই ঘরের মধ্যে দাদু দিদা থাকতেন না, ওনারা বারান্দায় থাকতেন। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র থাকতো। আর বিয়ের পর আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন দাদু দিদার এই ঘরটাতেই উঠেছিলাম। আর দিদা না আমাদের তেল পটল রান্না করে খাইয়েছিল। দিদার হাতের তেল পটল আমার বরের খুব পছন্দের, আর এই বারান্দাতে বসে আমরা খেয়েছিলাম। এখন আমি চলে এসেছি মেজো মামি শাশুড়ির ঘরে। আমার যেহেতু 4 মামি শাশুড়ি, ছোটো মামিকে তো দেখলে, ওই যে মেজো মামি ঘরের মধ্যে গেল। তো এটাই হলো মেজো মামার ঘর, আর তারই ঠিক পাশে আছে আমার নোয়া মামা শ্বশুরের ঘর। তো এখন চলে এসেছি নোয়া মামা শ্বশুরের বাড়িতে, আর এসে দেখছি প্রত্যেকটা ঘরেই প্রচুর আত্মীয় স্বজন বসে আছেন। তো এখানে আমরা এসেও একটু বসে পড়েছি। এমা সবাই স্ট্যাচু হয়ে গেল, আমি যে এই ক্যামেরা অন করলাম, কেউ আর কোনো কথা বলছে না। এইটা দিদা, আমার একটা পিসি, এটা দিদা আমার, হ্যাঁ এটা আমার বড় মাসি, সব দিদা। আর এটা আমার ঠাকুমা, তোমার বড় মাসি, এটা আমার মাসি মেয়ে দিদি, আর এটা দেখো আমার মা। নোয়া মামি আমাদেরকে সবার সঙ্গে একটু পরিচয় করাচ্ছিলেন, সম্পর্কে কে কি হন সেটা একটু বলছিলেন। আর এদিকে কিন্তু রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সেই সাথে এদিকে এখন দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন পুকুরের দিকে। তো দাদুর ঘাট শ্রাদ্ধটা যেখানে হয়েছে সেখানেই দাদুকে খাবার দিতে যাওয়া হচ্ছে। আমার দাদু শ্বশুর না ভোজ বাড়িতে খেতে খুব পছন্দ করতেন। তো কালকে তো শ্রাদ্ধানুষ্ঠান ছিল, কালকে তো খাবার দিতে গেছিল, সেই সাথে আজকে আবার দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে আমি যাইনি, আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। আমি বলেছিলাম আমিও যাব, কিন্তু মামা মাসি কেউই আমাকে নিল না। বলল বাঁশবাগানের তলা দিয়ে তাল গাছের পাশ দিয়ে যেতে হবে, রাত্রিবেলায় ফাঁকা জায়গা, তোমার যাওয়ার দরকার নেই। আমার বরকেও যেতে মানা করছিল, কিন্তু ও শোনেনি, ও গেছিল আর সেই সময় এই ভিডিওটুকু করেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ পাশে দাদুর খাবার দেওয়া আছে, যেটা কালকে দিয়েছিল, আর আজকে যেটা নিয়ে এসেছে সেটা মামি দেবে। ঠিক আছে। দাদুকে খাবার দিয়ে এসে ও খাচ্ছে লেমন টি, আর এদিকে চলে এসেছে আমার মাসি শাশুড়ির বাড়ির সবাই। তো এই যে পুচকুটা, এই পুচকুটা নাকি আমার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছে, আর ওটা সম্পর্কে আমাদের মেয়ে হচ্ছে। আমার মাসি শাশুড়ির 2 ছেলে, তো এটা হলো বড় ছেলের মেয়ে, আর ওই যে পেছনে চাদর পরা ওটা হলো আমার বড় যা। সেই সাথে আমার ছোট যাকে তো তোমরা দেখেছো, নামযজ্ঞর সময়তে ও গেছিল আমাদের বাড়িতে। এটা কে গো? এটা কে?
কথা বলতে পারো, বলো কি বলতে ইচ্ছে করছে বলো। সবার সঙ্গে দেখা করে সবার সঙ্গে একটু গল্পগুজব করে আমরা এখন বসে পড়েছি খেতে। তবে অনেক কষ্টে জায়গাটা পেয়েছি, কারণ এখন যথেষ্ট ভিড় আছে। আমরা 4 নম্বর ব্যাচে বসেছি, তাও জায়গা পাচ্ছিলাম না, কারণ 700 লোক নিমন্ত্রিত, আর সেখানে এখন বাজে 9টা, একদম খাওয়ার টাইম। তো অনেক কষ্টে আমরা জায়গাটা পেয়েছি। আর আমরা যেহেতু বাড়িতে চলে যাব, সেই জন্যে আরোই বসে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মামা মামিদের সঙ্গে একটু কথা বলছি, যেহেতু আমরা চলে যাব। মামারা প্রত্যেকেই আমাদেরকে থাকতে বলছিল, সেই সাথে বড় মামা তো বলছে কালকে যেন আমরা আসি। তবে কালকে আর আমাদের আসা হবে না, কারণ কালকে ও একটু কল্যাণী যাবে, আমারও যাওয়ার কথা আছে। তবে যদি আমার শরীর সাথ না দেয় তাহলে আর আমি যাব না, ও একাই যাবে। তো কালকে যাবো কি না সেটা তো কালই জানা যাবে। তো এখানে আমার মেজো মামা শ্বশুর, নোয়া মামা শ্বশুর আছে। ছোটো মামা শ্বশুরকে তোমাদের দেখাতে পারিনি, মামা হয়তো কাজে ব্যস্ত ছিল। আর এই যে চাদর পরে দাঁড়িয়ে আছেন, এটা আমার একটা মাসি শাশুড়ি। তো দিদার সঙ্গে দেখা করতে এসেছি, দিদার কাছে এসে খানিকক্ষণ একটু বসলাম। দিদাকে বললাম চলো আমার সঙ্গে কিছুদিন থেকে আসবে। তো দিদা বলছে না এখন যাব না, পরে যাব। তো আমি দিদাকে একটু প্রণামটা সেরে নেব, কারণ এখনই বেরিয়ে পড়বো। যেদিন দাদুকে দেখতে এসেছিলাম সেদিন ভাবতেই পারিনি ওই দেখাটাই শেষ দেখা হবে, তাও আবার এত বছর পর। ওই দিন যদি না আসতাম তাহলে হয়তো আজকের দিনেও আর আসা হতো না। যাই হোক, যার যতটুকু কপালে থাকে সে ততটুকুই পায়। তো এখন আমরা বাড়ির দিকে যাব, তার আগে দাদুকে আর একবার প্রণাম করতে চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, এই ব্লগটা করার উৎসাহ আমি এই বাড়িতে এসেই পেয়েছি। ভেবেছিলাম হয়তো এখানে ভিডিও করতে পারবো না, তবে সবাই আমাকে খুব সহযোগিতা করেছে। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।